সারিনা বসে আছে ডাক্তার ফাতেমার সামনে। সারিনার মায়ের কাছ থেকে ডাক্তার ফাতেমা গত রাতের ঘটনা সবটাই শুনেছে। তিনি সারিনাকে বলল, তুমি দেখেছো তোমার ঘরের আয়নার ভেতর একটা ছেলে ছিল, ওই ছেলেটা যে তোমাকে ডিস্টার্ব করেছিল? সারিনা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ডাক্তার হেসে বলল, শোনো, কাল যে ওই ছেলেটা হুট করে তোমার হাত ধরেছিল তাই তুমি ভয় পেয়েছিলে, আর অতিরিক্ত ভয় পেলে আমাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়, সে ভুলভাল জিনিস দেখে। তুমিও তাই দেখেছ। পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম নিলে এই হ্যালুসিনেশন কেটে যাবে। সারিনা আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সারিনাকে নিয়ে ওর মা বাড়িতে ফিরে এলো। মা আজকে অনেক মজার মজার সব খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছে। বাবাও খুব হাসি খুশি। মা জানালেন তোর বড় ভাই আসবে কালকে ফ্লোরিডা থেকে, তাই এখন থেকেই বাড়িতে সাজ সাজ রব। সারিনা অবাক হয়ে শুনছে, কারণ তার যে বড় ভাই আছে এটা সে আজকেই প্রথম শুনল। কই তার স্মৃতিতে তো কিছুই নেই। শুভ বসে আছে ওর বাবার সামনে। আমি শুভর বাবাকে অনেকবার বললাম যে তুমি অফিসে যাও, আমি ছেলেকে বকবো, কিন্তু আমার কথা সাদিক শুনলই না। সাদিক আজকে শুভর সব খাতা চেক করেছে, সেখানে কোনো অঙ্ক বাংলা এসব লেখা নেই। কী সব অদ্ভুত আঁকিবুকি করা সব খাতায়। শুভ বরাবরই খারাপ ছাত্র, কিন্তু এমনটাও যে ও করে আমার ধারণাতেও ছিল না। শুভর বাবা রাগী চোখে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ ওর বাবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। এতে সাদিক বারবার চোখ নামিয়ে নিচ্ছে, কারণ শুভর চোখের দিকে এক নাগাড়ে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওর বাবা বলল, তোমার সাহস দেখে আমি অবাক। এত টাকা খরচ করে আমি তোমাকে বই খাতা কিনে দিই, কি এই সব ছাতার মাথা আঁকার জন্য? সাদিক প্রায় আধ ঘন্টার মতো শুভকে ধমকালো, কিন্তু শুভ নিরু উত্তর। এতে সাদিক আরও ক্ষিপ্ত হলো। শুভর খাতাগুলো পুড়িয়ে ফেললো। আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে হয়ে সে এমন বেয়াদব হয়েছে কেন বলো তো? শুভ ঠান্ডা গলায় বলল, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি আপনার ছেলে নয়। আর এটা আমি রাগ করে বলি না, এটা সত্যি। তাই আপনি বারবার নিজেকে আমার বাবা দাবি করবেন না, এতে আমার রাগ হয়। কথাগুলো বলেই শুভ নিজের ঘরে চলে গেল। সাদিক আমার দিকে তাকিয়ে বলল, তোমাকেই তো মাই ডাকে, তাহলে আমাকে বাবা ডাকে না কেন? আমি সাদিকের দিকে তাকিয়ে রইলাম। ও কি আমাকে সন্দেহ করছে? সারিনার বড় ভাইয়ের নাম সাদমান। অবাক করা ব্যাপার হলো, সাদমানও সারিনাকে জিজ্ঞেস করলো, ওহ তাহলে তুমি সারিনা? সারিনা অবাক হয়েছে, কারণ তার না হয় কিছু মনে থাকে না, তাই বলে তার ভাইও তাকে চিনবে না? এ কেমন কথা? সারিনা বারবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তার ভাই তার সাথে গল্প করছে নিজের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে। তার গার্লফ্রেন্ড নাকি সারিনার মতো দেখতে ছিল। এ কেমন কথা? বারবার কথার ছলে সারিনার গায়ে হাত দিচ্ছে। সারিনার খুবই অস্বস্তি হচ্ছে। চরম অস্বস্তির ঘটনাটা ঘটল সেই দিন রাতে। সারিনা দরজা খুলে ঘুমায় ভয়ের কারণে। মাঝরাতে হঠাৎ সে কারোর উপস্থিতি টের পেল ঘরে। তাকিয়ে দেখলো আর কেউ নয়, সাদমান। সে খুবই অশ্লীলভাবে কথা বলছিল সারিনার সাথে। সারিনা চিৎকার করে ওর মাকে ডাকার সময় সাদমান ওর মুখ চেপে ধরল। সারিনা বুঝতে পারল আজকে ওর কপালে খারাপ কিছু আছে। তবুও নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা করল সে। আর অবাক করা বিষয় হলো, ও সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। সাদমানের গালে নিজের সর্বশক্তি দিয়ে চড় মারল সারিনা। ওর থাপ্পড়ের চোটে ফ্লোরে পড়ে ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো সাদমানের। সারিনা অবাক হয়ে গেল, এত শক্তি ওর! সাদমান দেখলো সারিনার চোখের মণি দুটো আর কালো নেই, গাঢ় সবুজ রঙা। সে ভয়ে চিৎকার করতে লাগলো। ততক্ষণে বাবা মা চলে এসেছে এখানে। তারা বাইরে থেকে দরজা নক করছে। সারিনা দরজা খুলল। মা বাবাকে সে সাদমানের খারাপ উদ্দেশ্যের কথা জানালো, কিন্তু অবাক ব্যাপার হলো বাবা মা ওকে বিশ্বাস না করে সাদমানের পক্ষে কথা বলছে, উল্টো ওকে বকাবকি করছে। তাদের ভাষ্য মতে তাদের ছেলে নির্দোষ, সারিনাই দোষী। এক পর্যায়ে সারিনার মা বলল, এই মেয়েকে ঘরে জায়গা দেওয়া উচিত হয়নি, হতে পারে কোনো খারাপ মেয়ে। সেদিন রাতে মায়া না দেখালেও হতো, আজ আর আমার ছেলেকে এত বড় অপবাদ সহ্য করতে হতো না।
হঠাৎ সারিনার অনেক কিছু মনে পড়তে লাগলো। একদিন রাতে চোখ খুলে সারিনা দেখেছিল এই ভদ্রলোক আর ভদ্র মহিলাকে। তারা সারিনাকে নাম ঠিকানা এইসব জিজ্ঞেস করছে, কিন্তু সারিনা কিছুই বলতে পারল না। তারপর থেকে মাস 6 হলো সারিনা এখানেই আছে। নিজের মেয়ের মতোই দেখে ওরা সারিনাকে। সারিনার নামটাও ওরাই দিয়েছে। সারিনার চারপাশটা কেমন ঘোলাটে লাগতে লাগলো। 6 মাস আগে সে কোথায় ছিল সেই স্মৃতি ওর মনে নেই। এখনও কি করবে তাও ওর মাথায় ঢুকছে না। হঠাৎ ও দেখলো ওর সামনে থাকা আয়নাটা কেমন দুলছে, যেন এটা আয়না নয়, স্বচ্ছ কোনো সরোবরের পানি। সারিনা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল, তার হাত আয়নায় রাখলো। খেয়াল করলো হাতটা আয়নার ভেতরে ঢুকে গেছে। সারিনাও পানিতে নামার মতোই আয়নায় চলে গেল। পেছন থেকে চিৎকার আসতে লাগলো। সবাই ভূত ভূত বলে চেঁচামেচি করছে। সারিনা বেশিক্ষণ শুনল না। সে এখন অন্য একটা জগতে। এখানে সবাই আগের জগতের মতো, কিন্তু কোনো লোকজন নেই। কোথায় যাবে সারিনা জানে না। কার যেন পায়ের ছাপ মাটিতে। সারিনা সেই ছাপ ফলো করতে লাগলো। পায়ের ছাপগুলো আসলে শুভর। শুভ এই পথ দিয়েই সারিনা আয়নায় দৃশ্যমান হয়েছিল। সারিনা ধীরে ধীরে পায়ের ছাপের শেষ প্রান্তে চলে এলো। এখানে আর যাওয়ার পথ নেই। সামনে সে দেখতে পেল শুভকে বিছানায় বিমর্ষ হয়ে বসে আছে। হঠাৎ সারিনাকে দেখে সে বলল, তুমি? আমার মন বলছিল তুমি আসবে। শুভ হাত বাড়িয়ে দেয়। সারিনা আছে একটা ঘোরের মধ্যে। সে নিজের অজান্তেই শুভর হাত ধরে। বেরিয়ে আসে আয়না থেকে। এই আয়নাটাতেই ছোট থেকে শুভ একটা মেয়েকে দেখত। মেয়েটাকে নাম জিজ্ঞেস করলে সে বলতো, আমাদের কোনো নাম হয় না। সারাক্ষণ শুভ ওর সাথে কথা বলতো। বড় হওয়ার পর বুঝলো আয়নাতে এই মেয়েটাকে তার মা দেখে না, সেই শুধু একা দেখে। সেই মেয়েটার এখন একটা নাম আছে, সারিনা। কিভাবে সারিনা নাম পেল মেয়েটা শুভ জানে না। কিভাবেই বা আয়না জগতের বাইরে এলো তাও জানে না। তবে আজ নিশ্চয়ই জানবে। শুভকে সাদিক আজকে এতটা বকেছে যে শুভ রাতে ভাত খায়নি। অবশ্যই শুভরও দোষ আছে। সে কিভাবে নিজের বাবাকে অস্বীকার করতে পারে? আমি ভাবলাম আজ ওর সাথে খোলামেলাভাবেই কথা বলবো। ও এমন কেন করে? সাদিক ঘুমানোর পরে আমি শুভর ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত রাতে ওর ঘরে একটা মেয়ে। আচ্ছা, এই মেয়েটা তো সারিনা। আমি দরজা আটকে জানতে চাইলাম ব্যাপারটা কি। এত রাতে তুমি এই বাড়িতে কিভাবে এসেছো? আর কেনই বা এসেছো? এত রাতে বাড়ি থেকে বের হয়েছো তোমার মা জানেন? তোমার যদি রাস্তায় বিপদ হতো তবে? শুভ বলল, মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। এটা তোমাকে আরও আগেই বলা উচিত ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? শুভ বলল, আমি মানুষ নয় মা। কি? কোন ধরনের মজা এগুলো? মজা না মা, সত্যি। আচ্ছা সত্যি? তাহলে তুই কি? বল শুনি। আমি জিন। তাই সাধারণ মানুষের থেকে আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি, কারণ আমি মানুষের মতো মাটির তৈরি নই। আমি শুভর কথা শুনে হাসবো না রাখবো বুঝতে পারছিলাম না। বললাম, শুভ, এত রাতে তোর রুমে একটা মেয়ে, তোর বাবা জানলে কি হবে ভাব। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর তুই মজা করছিস? শুভ বলল, খামোখা আমি মজা কেন করব মা? আমি এখানে আর থাকবো না মা। আমি শুভ আর সারিনার দিকে তাকিয়ে আছি। কিছু বুঝে ওঠার আগেই আমার কেমন অদ্ভুত লাগতে লাগলো। এরপর কি হলো আমার মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম শুভ রুমের মেঝেতে পড়ে আছি। ও কোথায়? আমি কি সেন্সলেস হয়ে গিয়েছিলাম? না না, মনে হয় সবটাই স্বপ্ন ছিল। শুভকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সাড়া নেই। ওর টেবিলের ওপর একটা ডায়েরি দেখতে পেলাম। এটা তো শুভকে আমি উপহার দিয়েছিলাম। ডায়েরিটা খুললাম। সেখানে এলোমেলোভাবে অনেক কিছু লেখা আছে। মা, ছোট থেকেই আমি লক্ষ্য করেছি আমি সবার মতো নয়। সবার মাঝে থেকেও আমার মনে হতো এরা কেউ আমার নিজের না। সবার সাথে মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হতো। আমি ভেবে পেতাম না কিভাবে তোমরা এত প্রখর আলোয় বাইরে যাও। আমার তো খুবই কষ্ট হতো। আর রাত হলে তুমি আমাকে ছাদে উঠতেও দিতে না। খালি বলতে, ভয় লাগে না তোর? আমি বুঝতে পারতাম না আধারে আবার ভয় কিসের। আধারে তো নিজেকে আড়াল করা যায়।
স্কুল যাওয়া আসা এসবে যে আমার কত সমস্যা হতো তোমাকে কিভাবে বলবো। যাই হোক, এই পরিবেশে আমার তেমন থাকতে কষ্ট, তেমনি তোমাদেরও আমাকে নিয়ে সমস্যায় পড়তে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব। তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিই। আমি যে মানুষ নয় সেটা আমি প্রথমে জানতে পেরেছিলাম সারিনার থেকে। ওই আয়নায় দৃশ্যমান হয়ে আমার সাথে কথা বলতো। আর আমার বাবা কখনোই মানুষ হতে পারে না, সে অবশ্যই আমাদের সম্প্রদায়ের কেউ। এই বিষয়ে তুমি ভালো জানবে। আর আমি সব সময় চেষ্টা করেছি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে, কিন্তু আমার মা যে মানব সম্প্রদায়ের, তাই আমি সেখানে যেতে পারবো না কখনো, সারিনা বলল। কারণ আমি নাকি মানুষের মতো হয়ে গেছি, তাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে আমাকে একজন মানব হত্যা করতে হতো। তাহলেই ওরা বুঝতো আমি আসলেই মানুষ নয়। আর আমাকে বলা হলো আমি যেন তোমার স্বামী, অর্থাৎ তুমি যাকে আমার বাবা দাবি করো, তাকে খুন করতে। সত্যি কথা বলতে ওনাকে মেরে ফেলতে আমার একটুও কষ্ট হতো না, কিন্তু তুমি তো আমার মা, তুমি কষ্ট পাবে ভেবে আমি তা করিনি। আমি ভেবেছি আগে তোমার চোখে ওনাকে খারাপ প্রতিপন্ন করব, যেন তুমি ওনাকে অপছন্দ করো। এরপর উনি মারা গেলেও তোমার কষ্ট হবে না। তাই আমি রেনবো কেক, রিমি সব বানিয়ে বলেছি। আরও নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি ভাবছো আমি কত খারাপ না? আসলেই আমি খারাপ। তবে তোমাকে আমি খুবই ভালোবাসি মা। যাই হোক, আমি যেহেতু মারতে পারলাম না, তাই জিন সম্প্রদায়ের প্রধান আমাকে বলল আমি যেন এখানেই থাকি, কারণ আমার মধ্যে মানুষের লক্ষণ বিদ্যমান। আর কোনো জিন যেন আমার সাথে যোগাযোগ না রাখে। কিন্তু তবুও সারিনা আমার সাথে দেখা করতে এসেছিল, বিধায় ওকে শাস্তিস্বরূপ মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল সমস্ত স্মৃতি মুছে। আর তাই আমাকে হাসপাতালে চিনতে পারেনি। জিনদের দুইটা অনন্য ক্ষমতা হলো তারা আয়নায় প্রবেশ করতে পারে আর বিভিন্ন পশু পাখি রূপ ধারণ করতে পারে। এই দুইটা ক্ষমতার একটাও আমার ছিল না, কিন্তু শেষে অনেক চেষ্টার পর আমি দেখলাম আমি আয়নায় প্রবেশ করতে পারি। আর এই কারণে হয়তো আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত যেতে পারবো। আমাকে ক্ষমা করো মা, আমি তোমাকে ফেলে স্বার্থপরের মতো চলে গেলাম, কিন্তু এখানে থাকতে আমার খুবই অস্বস্তি হয়। তুমি কি চাও আমার সারাটা জীবন অস্বস্তিতে কাটুক? আমি আর পড়তে পারলাম না। ও কি সত্যিই মানুষ নয়? ও হওয়ার আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, এমনকি এই যুগের মানুষ হয়েও কত শত কবিরাজের কাছে গেছি। একজন মহিলা বলেছিল তার কাছে নাকি 3টা জিন বন্দি, সে জিনের সাহায্যে অনেক কিছু করে ফেলতে পারে। আমি তাকে আমার স্বর্ণের রুলি দুটি দিয়েছিলাম, বলেছিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু একটা সন্তান চাই। উনি আমাকে কিছু খেতে দিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙল। উনি হেসে বলল, সামনের মাসেই তুই খুশি হয়ে যাবি দেখিস। সত্যিই তাই হলো। উনি আসলে কি করেছিল আমি জানি না। ওনাকে আমি আর কখনো খুঁজে পাইনি। সাদিককে সবটা বলতে হবে। সত্যিই কি ও তবে শুভর বাবা নয়? আমার হাত পা কাঁপতে লাগলো। আমি সাদিককে সব কিছু বললাম। ও চুপ করে শুনল। বলল, কোথায় শুভর লেখা দেখাও। আমি দেখালাম। ও দীর্ঘশ্বাস ফেলল। বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা তো খালি পৃষ্ঠা, কোনো লেখা নেই। আর শুভ হতচ্ছাড়া নিশ্চয়ই বকুনি খেয়ে আমার ওপর রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। চিন্তা করো না, একটু পরেই ফিরে আসবে। আমি হতভম্ব হয়ে সাদিকের কথা শুনছি। কি বলছে ও? আমি তো স্পষ্ট লেখাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ও কেন পাচ্ছে না? শুভ কি শুধু চেয়েছে আমাকে সত্যিটা জানাতে? দেখতে দেখতে অনেক দিন পার হলো, শুভ আর ফিরল না। সাদিক থানায় রিপোর্ট করিয়েছে, কিন্তু কাজ হয়নি। হবে না সে তো আমি জানি। আমি সাদিককে সব সময় সত্যিটা বলি, ও বিশ্বাস করে না। আমাকে মানসিক ডাক্তার দেখায়, সব নাকি আমার মনের ভুল। আমি সত্যি বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমি প্রায় আয়নায় শুভকে দেখি। ডাক্তার বলে এইসব নাকি আমার কল্পনা, কিন্তু শুভ সে তো আমার সন্তান ছিল। তাকে তো আমি কষ্ট করে বড় করেছি। তার কি মনে পড়ে না আমার কথা?
ডাক্তার বলে আমি নাকি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত। যেহেতু আমি দেরিতে মা হয়েছি এবং জিন পোষে এমন কারো কাছে সাহায্যর জন্য গিয়েছি, তাই আমার মাথায় এটা ঢুকে গেছে যে আমার ছেলেটা হয়তো বা মানুষ না, জিনই হয়তো আমার ছেলের বাবা। অবচেতনভাবে এসব ভাবার কারণেই নাকি আমি ভুলভাল কথা বলি, দেখি। আমিও ডাক্তারের কথাই মেনে নিয়েছি। সবই হয়তো আমারই অবচেতন মনের ভাবনা। শুভ হয়তো আসলেই ওর বাবার ওপর রাগ করে চলে গেছে। এরপর কোনো বিপদে পড়েছে, হয়তো মারা গেছে, হয়তো সারিনা, শুভ, ডায়েরি যা সবই আমি দেখেছিলাম সব ভুল। কিন্তু তবুও আমি জানি আমি ভুল নয়, কারণ আমি আমার চারপাশে শুভর অস্তিত্ব অনুভব করি। আমি একদিন সুসাইড করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার মনে হলো কেউ যেন আমার কানে কানে পরম মমতায় বলছে, এমন করো না মা, এমন করো না। আমি ওকে স্বপ্নে দেখি, কত বছর কেটে গেছে, সবাই ওকে ভুলে গেছে, কিন্তু আমি জানি ও বেঁচে আছে। ওর আর সেলিনার খুব ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে। স্বপ্নে ও আমাকে বলছে, মা তোমার নাতনির একটা নাম রাখো। আমি নামের বইয়ে নাম খুঁজি, সবাই আমাকে পাগল বলে, আমি মেনেও নিই। আমি পাগল হয়ে যদি আমার সন্তানকে দেখতে পাই, তাহলে আমি পাগল হওয়াটাই বা মন্দ কী?